আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ এবং বিশ্লেষণ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে ইসরায়েলি সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদাররা যদি তাদের আগ্রাসনের গতি প্রকৃতি পরিবর্তন না করে তাহলে ইসরায়েলি বন্দীদের জীবন আরও হুমকির মুখে পড়বে। ইসরায়েলে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হামাস বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ হলে বন্দীদের নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে এবং আগ্রাসন অব্যাহত থাকলে এই ব্যক্তিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে। ভিডিও বার্তায় উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিদিন যে কর্মকাণ্ড পরিচালনা করছেন তার বিপরীতে প্রতিদিন নতুন কফিন পেতে হতে পারে ইসরায়েলকে। হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে অভিযান চালিয়ে বহু ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং সেনা সদস্যদের বন্দী করে নিয়ে যায়। সাময়িক যুদ্ধবিরতির আওতায় কয়েকজন মুক্তি পেলেও এখনও হামাসের হাতে ১০০রও বেশি বন্দী রয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বুধবার ২ ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করে। ভিডিওতে কার্মেল গাট এবং আলেকজান্ডার লোবানভ নামের ২ বন্দী গত সপ্তাহে মৃত্যুর আগে ইসরায়েলি সরকার এবং বসতি স্থাপনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। গাট এবং লোবানভ ওই ৬ ইসরায়েলি বন্দীর মধ্যে ছিলেন যাদের লাশ গত রোববার দক্ষিণ গাজা থেকে উদ্ধার করা হয়। এই লাশগুলো উদ্ধারের ঘটনা ইসরায়েলি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বসতি স্থাপনকারীদের উদ্বিগ্ন করে তুলেছে এবং গাজা থেকে বাকি বন্দীদের জীবিত উদ্ধারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল। বুধবার প্রকাশিত ভিডিওতে লেবানভ বলেছেন, আল কাসামের যোদ্ধারা ৭ অক্টোবর থেকে তাদের পাহারা দিচ্ছেন। ইসরায়েলের নির্বিচার বোমা হামলা এবং গুলিবর্ষণ থেকে রক্ষার জন্য বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়। ওই ইসরায়েলি বন্দী বলেন, আমার জীবন বাঁচাতে তারা আমাকে ১০ বার স্থানান্তর করেছেন। ৭ অক্টোবর তাকে এবং অন্যান্যদের রক্ষা করতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর সমালোচনা করে তিনি বলেন, এখন আপনি আমাদের জীবিত মুক্তি পাওয়ার প্রতিটি চেষ্টা ব্যর্থ করে তুলছেন। চুক্তি নস্যাৎ করে আপনি আমাদের হত্যার চেষ্টা চালাচ্ছেন। কার্মেল গাট বলেন, আমি নেতানিয়াহু সরকারের কাছে অনুরোধ এবং অনুনয় করছি, দয়া করে আমাদের অবহেলা করবেন না, আমাদের ফিরিয়ে নিন। তিনি হামাসের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করার চেষ্টা প্রতিহত করে তার মুক্তি নিশ্চিত করার জন্য বসতি স্থাপনকারীদের প্রতি আহ্বান জানান। ভিডিওতে অন্য ২ জন বসতি স্থাপনকারীর ফুটেজও প্রকাশ করেন, যারা গাট এবং লোবানভের মতো হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত করার দাবি জানান। গাজায় আরোপিত অবরোধের কারণে তারা খাদ্য, পানি এবং স্যানিটারি উপকরণের ঘাটতি সহ যে ভয়ানক জীবনযাত্রার সম্মুখীন হচ্ছেন তাও তুলে ধরেন তিনি। হামাস বৃহস্পতিবার আরেক বিবৃতিতে বলেছে, গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছেন তারা। এখন সেই প্রস্তাব মেনে নিতে হবে, ইসরায়েলকে চাপ দিতে হবে। হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিবৃতিতে হামাস বলেছে, দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডর থেকে সেনা প্রত্যাহার না করতে অবিচল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে তিনি মূলত যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে চান। বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর ফাঁদ এবং কূটকৌশলের বিরুদ্ধে আমরা সতর্ক করছি। আমাদের জনগণের ওপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা ব্যবহার করছেন। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত ৩১শে মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। হামাস বলেছে, তারা গত ২রা জুলাই যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি মেনে নেন, যেখানে যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি এবং গাজা থেকে সব সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এরপর নেতানিয়াহুর নতুন শর্ত জুড়ে দিয়ে নতুন কোনো প্রস্তাব বা আলোচনায় যাবেন না তারা। ফিলাডেলফি করিডোর নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান আল মায়াদিনকে বলেন, বার্নিয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলি বাহিনীকে ফিলাডেলফি করিডোর থেকে সরিয়ে নেওয়া হবে। এটি হামাসের কাছে গ্রহণযোগ্য নয়। হামাস নেতা জানান, হামাস চায় দখলদার বাহিনী প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে তাদের সেনা প্রত্যাহার করুক, কারণ চুক্তি দ্বিতীয় পর্যায়ে পৌঁছাবে এমন কোনো নির্ভরযোগ্য গ্যারান্টি নেই। এদিকে ইসরায়েলি চ্যানেল 10 জানিয়েছে, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছে, যা সম্ভবত এই সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। সম্প্রতি মোসাদ প্রধান মধ্যস্থতাকারীদের জানান, ইসরায়েল চুক্তির দ্বিতীয় ধাপে ফিলাডেলফি করিডর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত। মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল হামাসের শর্তের সঙ্গে সঙ্গতি রেখে ফিলাডেলফি করিডর সহ জনবহুল এলাকাগুলো থেকে সেনা সরাতে একমত হয়েছে।
তবে প্রথম ধাপে সেনা প্রত্যাহার হবে কিনা তা নিশ্চিত করেননি ওয়াশিংটন। হামাস নেতা হামদান আল মায়াদিনের কাছে আবারও স্পষ্ট করে বলেন, চুক্তির প্রথম ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে। তিনি জানান, হামাস মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে রাফা সীমান্ত কিংবা ফিলাডেলফি করিডোর সংক্রান্ত বিষয়গুলো ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে কারো নাক গলানোর সুযোগ নেই। একটি শর্তে ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরানো যেতে পারে বলে জানিয়েছেন নেতানিয়াহু। বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল শুধু তখনই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে যখন এমন নিশ্চয়তা দেওয়া হবে যে ফিলাডেলফি করিডোরকে হামাসের জীবনরেখা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। নেতানিয়াহু বলেন, এমনটি না হওয়া পর্যন্ত আমরা সেখানে আছি। সম্ভাব্য চুক্তির প্রথম ধাপে ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আবারও প্রত্যাখ্যান করেন তিনি। নেতানিয়াহুর দাবি, এই চুক্তির পর একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আমাদেরকে এই নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধের পরেই যারা গাজা শাসন করুক না কেন তারা এই করিডোরকে হামাসের জন্য অস্ত্র সরবরাহের পথ হিসেবে ব্যবহার করতে বাধা দিতে সক্ষম। নেতানিয়াহু বলেন, কাউকে সেখানেই থাকতে হবে। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী সেখানে ইসরায়েলি সেনারা কয়েক ডজন সুড়ঙ্গ আবিষ্কার করেছে। সেগুলো হামাসকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে ব্যবহৃত হচ্ছিল বলে ইসরায়েলিদের ধারণা। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, যুদ্ধের 234তম দিনে তারা পশ্চিম তীরের বিভিন্ন স্থানে দখলদার সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। বিবৃতিতে বলা হয়, নাবলুসে তাদের যোদ্ধারা বিশেষায়িত হাসপাতাল অক্ষে শত্রুবাহিনী এবং তাদের সামরিক যানগুলোকে বিপুল পরিমাণ বুলেট দিয়ে সরাসরি আঘাত করেন। নূর শামস ক্যাম্পে হানা দেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর তারা বৃষ্টির মতো বুলেট নিক্ষেপ করেন এবং মাসলাক অক্ষে শত্রুদের সঙ্গে তাদের তীব্র লড়াই হয়। ক্যাম্পের নাবলুস স্ট্রিটে উচ্চ ক্ষমতার একটি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে তারা একটি ইসরায়েলি D9 বুলডোজারে সরাসরি আঘাত হানেন। ক্যাম্পের প্রবেশপথে সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড লড়াই হয় এবং তারা শত্রু সেনাদের ওপর মুহুর্মুহু বুলেট নিক্ষেপ করেন। প্রবেশপথে শত্রুদের বুলডোজারগুলোতে তারা আগে থেকে পুঁতে রাখা বেশ কিছু বোমার বিস্ফোরণও ঘটান। এতে সেনাদের মাধ্যমে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে। নাবলুস স্ট্রিট এবং মানসিয়া অক্ষে প্রতিরোধ যোদ্ধাদের পুঁতে রাখা বোমা দুটি সামরিক যানে আঘাত হানে। মানসিয়ায় ইসরায়েলিদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের মুখোমুখি সংঘাত হয়। নাবলুস স্ট্রিটে একটি মিলিটারি জিপে দ্বিতীয়বার উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় আল কুদস। সেখানে একটি জটিল অভিযান পরিচালনা করেন তাদের যোদ্ধারা। একটি স্থানে ইসরায়েলি পদাতিক বাহিনীকে আসতে প্রলুব্ধ করা হয়। কিলিং জোনে সেনারা এলে অ্যান্টি পার্সোনেল সুজুয়ান ডিভাইস বিস্ফোরণ ঘটায় কুদসের ইঞ্জিনিয়ারিং ইউনিট। এতে বাহিনীর অনেক নিহত এবং আহত হন। এরপর সেখানে নতুন করে শক্তি বাড়ানো হলে কুদসের স্নাইপাররা তাদের উপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে থাকেন। এতেও কয়েকজন সেনার প্রাণহানি ঘটে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বুধবারও ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে সিরিজ হামলা চালিয়েছে। এদিন তাদের যোদ্ধারা বেইত হিলেল ব্যারাকে সাহেল ব্যাটালিয়নের কমান্ড সেন্টার এবং দিশনের আর্টিলারি অবস্থানগুলোতে বিপুল পরিমাণ কাতিউষা রকেট নিক্ষেপ করেন। বেলা 2:30টায় তারা আর্টিলারি শেলের মাধ্যমে জারিদ ব্যারাকের ওয়েস্টার্ন ব্রিগেডের ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে শত্রু সেনাদের একটি অবস্থানে সরাসরি আঘাত হানেন। এরপর বিকাল 3টা থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত রুইসাদ আল আলম, আল সামাকা, হানিতা ও মার্জ সাইট এবং জাওয়ায় ইসরায়েলি সেনাদের আর্টিলারি পজিশনে কাতিউষা রকেট এবং আর্টিলারি হামলা চালানো হয়। সব হামলার মাধ্যমে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম হন তারা। এরপর কাতিউষা রকেট ব্যবহার করে প্রথমবারের মতো নিয়ত মোরদেশায় বসতিতে হামলা চালায় হিজবুল্লাহ। এই বসতির অবস্থান সীমান্তের 6 কিলোমিটার ভেতর আপার আল জালিলে। কিরিয়াত শামোনার দক্ষিণ পূর্বে এর অবস্থান। এদিন ইসরায়েলের বিভিন্ন অবস্থান, ব্যারাক এবং নজরদারি যন্ত্রপাতিতে বিভিন্ন হামলার ফুটেজ প্রকাশ করে লেবাননের প্রতিরোধ সংগঠন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিমজ্জিত করার থেকে ইসরায়েলকে অবশ্যই বিরত রাখতে হবে। তেল আবিবের প্রতি ব্যাপক ভিত্তিক সমর্থনের বিষয়ে পশ্চিমা সরকারগুলোকে সতর্ক করে দেন তিনি। মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, কিছু রাষ্ট্র ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেয়া অব্যাহত রেখেছে। এরদোয়ানের এই বরাতে আল জাজিরা বলেছে, এই সমর্থনকারীরা ইসরায়েলের অপরাধের অংশীদার। তারা গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধযোগ্য এবং গণহত্যায় সহযোগীর ভূমিকা পালন করেছে। এরদোয়ান বলেন, ইসরায়েল গাজার বেসামরিক মানুষের ওপর হাজার হাজার টন বোমা ফেলার পাশাপাশি গাজায় দুর্ভিক্ষ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রতিটি ফিলিস্তিনি নাগরিক বা শিশু যারা অনাহারে মারা যায় তাদের মৃত্যুর জন্য ইসরায়েল এবং তার সমর্থকরা দায়ী।
আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। ফারা শরণার্থী শিবিরে ১৬ বছরের এক ফিলিস্তিনি শিশুকে অসংখ্য বুলেটের মাধ্যমে হত্যা করা হয় এবং অ্যাম্বুলেন্সকে তার কাছে যেতে দেওয়া হয়নি। গাজায় বুধবার সর্বশেষ ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে বুধবার পর্যন্ত অন্তত ৪০,৮৬১ ফিলিস্তিনি নিহত হন। এদের ৭০% শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।